সুতরাং আমরা যদি সার্বিক মূল্যায়ন করি, শুধুমাত্র নাগরিক রাজনৈতিক অধিকার দিয়ে কিন্তু মূল্যায়ন করা যাবে না মানবাধিকার পরিস্থিতি। আমাদের কিন্তু অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ক্ষেত্রে আমাদের কতটুকু অগ্রগতি হয়েছে সেটুকু কিন্তু মাথায় রাখতে হবে। এবং এভাবে যদি সার্বিক মূল্যায়ন করি তাহলে কিন্তু আমরা বলবো যে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি কিন্তু ঊর্ধ্বমুখী, এটা নিম্নমুখী না, ঊর্ধ্বমুখী। ঊর্ধ্বমুখী এজন্যই যে আমাদের অধিকাংশ মানুষ আমরা জানি যে দরিদ্র মানুষ, সাধারণ মানুষ, গ্রামীণ সমাজ, তাদের জন্য গত কয়েক বছর যে কাজগুলো হয়েছে সেগুলো যেটাকে আমরা বলি সামাজিক নিরাপত্তা বেষ্টনী বা সামাজিক নিরাপত্তা কর্মসূচি, এর আওতায় কিন্তু অধিক সংখ্যক মানুষকে আরো অধিক হারে তাদেরকে এই কর্মসূচিগুলোর আওতায় নিয়ে আসা হচ্ছে। এতে করে দরিদ্র সাধারণ মানুষ কিন্তু উপকৃত হচ্ছে। আমার চাষিরা হচ্ছে, ক্ষুদ্র ব্যবসায়ীরা হচ্ছে, নারীরা উপকৃত হচ্ছেন। কেমন এখন 10 টাকা দিয়ে আপনি ব্যাংকের অ্যাকাউন্ট করতে পারেন, এটি কখনো কল্পনা করা গেছে? প্রবাসী কল্যাণ ব্যাংক, আপনি মালয়েশিয়ায় চাকরি নিয়ে যাচ্ছেন, আগে আপনাকে কত হাজার টাকা খরচ করে যেতে হতো, এখন 40,000 টাকা দিয়ে আপনি যাচ্ছেন। শুধু তাই নয়, সেই 40,000 টাকা যদি আপনার না থাকে তাহলে 0.5% ইন্টারেস্টে আপনাকে সেই ব্যাংক থেকে লোন দিচ্ছে, প্রবাসী কল্যাণ ব্যাংক। তাহলে এই যে কাজগুলো করেছি, এইগুলোরই হচ্ছে যে যেটা হচ্ছে মানুষের জন্য কাজ করা। শুধু এই দিক দিয়ে কিন্তু আপনার সাংঘাতিকভাবে আমার মনে হয় আমরা একটা অগ্রগতি সাধিত হয়েছে। বা এই যে আমরা এখন বলি যে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, এই খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার কারণে আজকে তো মানুষের দুবেলা অন্ন জুটছে। অর্থাৎ আমার কিন্তু দেখুন এই পুষ্টিগত দিক থেকে এবং এই যে অগ্রগতি হয়েছে এই কারণেই কিন্তু যেটা আমরা বলি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, সহস্রাব্দ যে আমাদের অর্জনগুলো, সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ এরকম সফলতা দেখাতে পেরেছে। শুধু এই দিক দিয়ে চিন্তা করলে মানবাধিকার অবস্থা আমরা আগের তুলনায় অনেক ভালো, সন্তোষজনক ও ঊর্ধ্বমুখী। তবে একই সঙ্গে কিন্তু আমাদের বলতে হয় যে নাগরিক এবং রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে কিন্তু আমরা মাঝে মাঝেই আমরা কিন্তু উদ্বিগ্ন হয়ে পড়ি। আমাদের চিন্তার জায়গাটা তখন ওখানে একটু বেশি নাড়া দেয়। নাড়া দেয় এই কারণেই যে আমরা দেখি যে এখনো কিন্তু শক্তি প্রয়োগ করা হচ্ছে অযাচিতভাবে অনেক সময়। আমরা এখনো দেখছি যে বিনা বিচারে কিন্তু মানুষের মৃত্যু ঘটছে, যেগুলোকে আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলি, বর্তমানে বন্দুক যুদ্ধ বলা হচ্ছে। এই বন্দুক যুদ্ধের মাত্রা যেন বেড়ে গেছে। শুধু এগুলো কিন্তু আমাদের উদ্বেগের কারণ। আমরা দেখছি যে আমাদের সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, ওনার মন্ত্রী হওয়ার আগে নীলফামারীতে ওনার গাড়ি বহরে হামলা করলো যারা, তাদের আসামি হিসেবে যাদের নাম, 2 জন আসামির মৃতদেহ পাওয়া গেল। এটা কিসের আলামত? এখন যেহেতু তারা মন্ত্রীর গাড়ি বহরে তারা হামলা করেছে, এই জন্য কিন্তু যে কেউ তাদেরকে হত্যা করতে পারে না। তারা যদি অপরাধী হয়ে থাকে তাদের অপরাধ বিচারে প্রমাণিত হতে হবে, তারপর বিচারালয় আদালত কর্তৃক তাদের দণ্ড প্রদান করা এবং সেই দণ্ড নিশ্চিত করতে হবে। এটি যদি না হয় তাহলে তো আমরা বলবো যে রাষ্ট্রকে তখন আমরা মানবাধিকার লঙ্ঘনের দায় তখন আমরা দায়ী করি। শুধু এই দিকটাতে কিন্তু আমাদের আমি বলবো যে আমরা একটা অস্বস্তিতে ভুগছি এবং এখানে সন্তোষজনক অবস্থা নয়। বা এই গতকালকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেটা ঘটেছে, ছাত্রলীগের যে হামলা, হ্যাঁ, পুলিশের সঙ্গে ছাত্রলীগ, আমরা আজকে খবরের কাগজে, প্রত্যেক খবরের কাগজে দেখেছি পিস্তল হাতে তারা অবস্থা না, একদিকে যে পিস্তল হাতে, সাদা পড়ে পিস্তল হাতে ছাত্রলীগের কর্মীরা তার পিস্তল লুচিয়ে তারা হাঁটছে, অন্যদিকে দেখলাম একটা ছেলের আপনার যে সম্পূর্ণ ছড়া গুলিতে সম্পূর্ণ পিঠটা আপনার যে গুলিতে ঝসে গেছে। এটা কেমন করে হতে পারে একটা সভ্য সমাজে? এবং পুলিশ বাহিনীর উপস্থিতিতে ছাত্রলীগের হাতে কেন পিস্তল থাকবে? তাহলে এগুলো তো সরাসরি সম্পৃক্ততা রাষ্ট্রে। রাষ্ট্রকে আমরা সরাসরি বলছি তুমি তো মানবাধিকার লঙ্ঘন করছো সাধারণ শিক্ষার্থীদের। সাধারণ শিক্ষার্থী কি চেয়েছে? তাহলে কিছু আন্দোলন যৌক্তিক হতে পারে, অযৌক্তিক হতে পারে, বেশি চাওয়া হতে পারে, কিন্তু তারা তো সহিংসতায় কোনো কিছু করেনি, সহিংস আচরণ তারা করেনি। তারা স্লোগান দিয়েছে, তারা অবস্থান নিয়েছে, এটার জন্য তুমি তাদেরকে গুলি করতে পারো না। শুধু এই নাগরিক রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে কিন্তু আমাদের, আমি বলবো যে আমরা যতটা অগ্রগতি সাধন করতে চেয়েছিলাম সেই স্পৃত লক্ষ্যে কিন্তু আমরা পৌঁছতে পারিনি। যদিও অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অধিকারের ক্ষেত্রে আমাদের অর্জন কিন্তু একদম খাটো করে দেখবার মতো নয়। স্যার, এই ক্ষেত্রে যে আমরা দেখতে পাই, আপনি যেটা বললেন যে ইউনিভার্সিটিতে যায় পড়াশোনা করার জন্য, সেই ক্ষেত্রে তার মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এই ক্ষেত্রে স্যার আপনাদের ভূমিকা? আমাদের ভূমিকাটা হচ্ছে আমরা কিন্তু এখন দেখছি, আমরা এখন দেখবো যে যারা এই কাজটি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে কিনা, তাদেরকে বিচারের সম্মুখীন করা হচ্ছে কিনা, এটা কিন্তু আমরা পর্যবেক্ষণ করছি। এবং যদি আমরা দেখি যে এখানে কোনো সুযোগ তুলে দেখানো হচ্ছে,
যদি আমরা এখানে দেখি যে এখানে রাজনৈতিক আনুকূল্য কাউকে কাউকে প্রদর্শন করা হচ্ছে, প্রদান করা হচ্ছে, তাহলে কিন্তু আমরা সেখানে তীব্রভাবে সেটা প্রতিবাদ জানাবো। আমরা বলবো যে না, তুমি মানবাধিকার লঙ্ঘনের দায় আমরা তোকে অভিযুক্ত করছি, এবং আমরা তখন বলবো যে সুনির্দিষ্ট কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে সেটা আমরা দেখতে চাইবো রাষ্ট্রের কাছ থেকে। স্যার আমরা যে কিছু দেখি লিওনের ঘটনা, আপনি অনেকবার গিয়েছেন এবং অনেকবার এ করছেন, কিন্তু স্যার আমরা ওইরকম কোনো সরকারের পক্ষ থেকে দেখি না যে ওকে নিয়ে অনেক। দেখুন যে নাগরিক এবং রাজনৈতিক অধিকারটা এগুলো এমনই, যেখানে কিন্তু মানে সরকারের একটা এক ধরনের যেমন যে সরকারের সম্পৃক্ত এবং সরকারের ভাবমূর্তি জড়িত আছে, ঠিক তেমনিভাবে অনেক সময় আমার মনে হয় যে ওই সরকারের ভিতরেই মানে কিছু ভূত থাকে, বুঝলেন তো? সেই ভূতগুলো আবার সরকারকে দুষ্ট বুদ্ধি দেয়, ভুলভাবে বোঝানো হয়, মনে করা হয় যে এভাবে বোধহয়। যেমন মনে করুন আমাদের আমরা শুনেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় বলা হচ্ছে এটা জামাত শিবিরের আন্দোলন, তারা পরিচালনা করছে, তাই আরে জামাত শিবিরকে আন্দোলন করতে পারে না? জামাত শিবির যতক্ষণ পর্যন্ত বৈধ রাজনৈতিক দল, যতক্ষণ পর্যন্ত তাদের আইন কর্তৃক নিষিদ্ধ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা রাজনীতি করতেই পারে দেশে। যদি তুমি মনে করো যে তাদের রাজনীতি করা উচিত নয়, তাহলে সেটা নিষিদ্ধ করে ঘোষণা করে দাও, সে রাষ্ট্র সেটা করতেই পারে, তারা নিষিদ্ধ হবে না। আবার আমি তাদের নামে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে আমি এভাবে দমন করবো শক্তি প্রয়োগের মাধ্যমে, এটা কোন যুক্তি? দেখতে গ্রহণযোগ্য হতে পারে না। তারপরে স্যার এই যে আরেকটা জিনিস দেখলাম, সংখ্যালঘুদের উপরে হামলা, এটাও তো মানবাধিকার লঙ্ঘন বলে চরম লঙ্ঘন। এটাই স্যার আপনি এটা চরম লঙ্ঘন। এখন দেখুন এটা কিন্তু মানে মানবাধিকার লঙ্ঘনটা কখন হয় আমি বলি। দেখুন আমি যদি একজন সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘুকে আমি যদি নির্যাতন করি, আমি যদি অত্যাচার করি, তাহলে কিন্তু এটা ফৌজদারি অপরাধ। সুতরাং প্রাথমিক পর্যায়ে আমরা বলছি যে আমাদের ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে যে নির্যাতনমূলক যে সহিংস আচরণ করা হয়েছে এটা হচ্ছে অপরাধ। কিন্তু আমরা কেন মানবাধিকার লঙ্ঘন বলছি? কেননা প্রত্যেকটি নাগরিকের জীবন এবং সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। রাষ্ট্র যদি সেই নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তখন আমরা রাষ্ট্রকে আমরা দায়ী মনে করি এবং তাকে বলি তুমি তোমার ব্যর্থতার পরিচয় দিয়েছো, তাই আমরা তোমাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছি। বর্তমানে আমাদের যে অতি সম্প্রতি যে ঘটনাগুলো ঘটেছে আমাদের ধর্মীয় সংখ্যালঘু, এটা কিন্তু সরকারের উস্কানিতে হয়নি বা সরকারি মদদেও হয়নি, সরকারি দলও কিন্তু করছে না। আমরা যতটা পর্যবেক্ষণ করেছি, আমরা যেখানে যেখানে আমরা সরজমিনে পরিদর্শন করেছি, আমাদের কাছে কিন্তু একটা পরিষ্কার চিত্র আছে যে কিভাবে কেমন করে কার দ্বারা এগুলো সংগঠিত হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে যার দ্বারাই সংগঠিত হোক, এটা এই যে অপরাধ, সেই অপরাধ প্রবণতা ঠেকাতে তুমি কি করেছো, সেখানে তুমি কতটা মানে সফলতার পরিচয় দিয়েছো, সেখানে আমাদের কাছে মনে হয়েছে যে রাষ্ট্র সেখানে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এতে করে নাগরিকদের ভিতরে এক ধরনের নিরাপত্তাহীনতার একটা বোধ কাজ করছে। এটি তো রাষ্ট্রের জন্য সুখের কোনো বার্তা বহন করে না। নাগরিকরা যদি মনে করে যে আমার নিরাপত্তা নেই, নিরাপত্তাহীনতায় আমি ভুগছি, সেই নিরাপত্তাহীনতা যদি ভোগে, তাহলে সেই সরকার কি হবে? সেই সরকার কিন্তু ঘুম হারাম হয়ে যাওয়ার কথা। স্বরাষ্ট্রমন্ত্রী তো মানে তার ঘুমে যাওয়ার কথাই তো নয় আর কি, যতক্ষণ পর্যন্ত না তিনি নিশ্চিত হচ্ছেন যেন প্রত্যেকটা নাগরিক এখন নিশ্চিন্ত, তারা নিরাপদে আছে এবং তাদের এমন কোনো আশঙ্কা নেই। কিন্তু আমরা যত জায়গায় গেছি এই আশঙ্কা মুক্ত কিন্তু তারা এখনো হতে পারেননি। এই যে আপনারা দেখলেন যে তারা আশঙ্কা মুক্ত নয়, এই ক্ষেত্রে আপনাদের ভূমিকাটা? আমাদের ভূমিকা হচ্ছে, দেখুন জাতীয় মানবাধিকার কমিশনের কিন্তু নির্বাহী কোনো ক্ষমতা নেই। আমরা যেটা করতে পারি যে সুনির্দিষ্ট কিছু সুপারিশ মানে আমরা উপস্থাপন করতে পারি। আমরা কিন্তু পরিদর্শন শেষে আপনি খোঁজ নিয়ে দেখেন, আমরা কিন্তু ক্যাবিনেট সচিবকে, আমরা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে, আমরা ত্রাণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়কে, নারী এবং শিশু বিষয় আমরা কিন্তু ডিও লেটার লিখেছি এবং সেখানে শুধুমাত্র অবস্থার ব্যাখ্যা করিনি, কি কি করা দরকার অনতি বিলম্বে যেন মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে, নিরাপত্তা ভাবটা যেন চলে আসে, কি কি করা দরকার আমরা কিন্তু সুপারিশ বলে সেখানে প্রেরণ করেছি, আমরা দিয়েছি। এখন আমাদের দৌড় হচ্ছে অতটুকুই, আমাদের দৌড় হচ্ছে সুপারিশ করা মানে সুপারিশ দেওয়া পর্যন্ত। তারপরে সুপারিশগুলো গ্রহণ করবে কিনা এটা রাষ্ট্রের ব্যাপার, এটা হচ্ছে নির্বাহী বিভাগের ব্যাপার। আমরা সবসময় কামনা করি যে নির্বাহী বিভাগ আমাদের এই সুপারিশগুলো তারা গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং সেই অনুযায়ী যদি তারা কাজ করেন তাহলে মানবাধিকার সুরক্ষিত হবে, মানবাধিকারের অবস্থা আরো পাকাপোক্ত হবে, শক্ত হবে এবং সেটা আমরা প্রত্যাশা করি। তাহলে স্যার এই যে আপনাদের যে এক্সিকিউটিভ এইটা কি কোনো ক্ষমতা আসলে কি আপনাদের হবে, আপনাদের কোনো কিছু? আমি কিন্তু যে এক্সিকিউটিভ ক্ষমতা কিন্তু পৃথিবীর কোনো মানবাধিকার কমিশনেরই কিন্তু সাধারণত নির্বাহী কোনো ক্ষমতা দেওয়া হয় না, সবখানে এটা কিন্তু সুপারিশ করে। এটাই কিন্তু আমিও কিন্তু কখনো দাবি করিনি যে আমাকে পুলিশ দাও, আমাকে র্যাব দাও, আমি পিঠে দেবো, আমি জেলে দিতে পারবো না, এটা আমার দরকার নেই। তো আমার দরকার সেটি হচ্ছে যে কোথায় কোথায় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সেটা শনাক্ত করা, চিহ্নিত করা এবং মানবাধিকার প্রতিষ্ঠার জন্য, পুনঃপ্রতিষ্ঠার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা দরকার
সেই সুনির্দিষ্ট কিছু সুপারিশমূলক প্রণয়ন করা। তবে আমার প্রত্যাশা হবে যে সরকার এবং রাষ্ট্র আমাদের এই সুপারিশ অনুযায়ী তারা বাস্তব পদক্ষেপ গ্রহণ করবেন এবং মানবাধিকার প্রতিষ্ঠিত করবার জন্য সেই অনুযায়ী কাজ করবেন। স্যার তাহলে এখানে প্রশ্ন যে আপনারা এই বিগত যে সুপারিশমালা দিয়ে আছেন এই মালা অনুসারে সরকার কতটুকু তারা কাজ করতেছে? এই যে আবারও এখন বলবো, এখানেও কিন্তু যে আমরা অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অধিকারের ক্ষেত্রে আমরা যে সমস্ত সুপারিশমালা দিয়েছি সেই ক্ষেত্রে সরকার এবং রাষ্ট্র যতটা উদ্যোগী এবং উৎসাহী হয়ে আমাদের সুপারিশগুলো বাস্তবায়ন করেছে, নাগরিক রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে কিন্তু তার উল্টো চিত্রটা আমরা লক্ষ্য করেছি। যখন আমরা বলি যে একটা শিশু সদনে বা এতিমখানাতে কোনো বাবুর্চির পদ নেই, অনতি বিলম্বে বাবুর্চির পদ সৃষ্টি করে বাচ্চাদেরকে যেন রান্না করতে না হয় ব্যবস্থা করা হোক, আমরা দেখছি সরকার সঙ্গে সঙ্গে সেই কাজটি করছে। আমরা যখন বলছি যে এইরকম একটি এখানে আমরা হাসপাতাল দেখলাম কিন্তু সেইখানে হাসপাতালের প্রসূতি বিভাগে এই সুযোগ সুবিধা নেই, এটা অনতি বিলম্বে করা দরকার, সেই কাজটি কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সঙ্গে করে দেওয়া হচ্ছে। আমরা যখন বলছি যে আমরা গ্রামে গেলাম, এখানে দেখলাম যে এই কয়েকজন সুনির্দিষ্ট নাগরিক, একজন বৃদ্ধা মহিলা, তারা এখন পর্যন্ত বয়স্ক ভাতা পাচ্ছেন না বা বিধবা ভাতা পাচ্ছেন না। কেন তাদের নাম নেই? মানে অনতি বিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হোক, তাৎক্ষণিকভাবে কিন্তু ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে সেটা আওতা নিয়ে আসা হচ্ছে। কিন্তু যখন আমরা বলছি যে আটক অবস্থায় যদি কোনো কয়েদির, কোনো হাজতির যদি মৃত্যু হয়, কোনো নাগরিকের যদি মৃত্যু হয়, 24 ঘন্টার মধ্যে মানবাধিকার কমিশনকে সম্পূর্ণ তথ্য সরবরাহ করতে হবে, এটি কিন্তু মানা হচ্ছে। একটা জিনিস, জেলের কথা যখন আসলাম, গতকালকে একটা রেডিও অনুষ্ঠান হচ্ছিল, সেখানে সে লোকটা বলছিল যে জেলের মধ্যে ঢাকা কেন্দ্র কারাগারে এমন গাদাগাদি অবস্থা যে অনেকে ওই গাদাগাদির জন্য মারাও যায় এবং হাত পায়ে ফুসকা ভরে দেয়, এবং তাদেরকে যে রুটি দেওয়া হয় সকালবেলা সেই রুটি নাকি ভালো থাকে এবং মানে খাওয়ার পুরোপুরি অযোগ্য। এই ব্যাপারে স্যার আপনারা কোনো কিছু? দেখুন, আমরা কিন্তু এই কারাগার কিন্তু পরিদর্শন করি আমরা, এবং যখন আমরা কারাগার পরিদর্শন করি তখন আমরা কিন্তু বিভিন্ন নিরীক্ষে কিন্তু আমরা দেখি যে যে ধরনের মানদণ্ড থাকবার কথা সেটা আছে কিনা, এবং সেই যে মানদণ্ডটি রয়েছে সেটা মানবাধিকার সম্পন্ন এবং মানবাধিকারের ন্যূনতম মানদণ্ড সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা, এটা কিন্তু আমরা খতিয়ে দেখি। এখন মনে করুন যে অনেক ক্ষেত্রে কিন্তু আমরা যেগুলো পেয়েছি যে অনেক ক্ষেত্রে আমরা কিন্তু মনে করুন সে একটা অবস্থা কিন্তু উন্নতি হয়েছে। এখন মনে করুন বাংলাদেশে যতগুলো কারণ সবগুলো তো আমাদের প্রদর্শন করা সম্ভব হয় না, এবং যার জন্য কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত এরকম একটা অব্যবস্থাপনা থেকে যেতে পারে। হ্যাঁ, থেকে এটা কিন্তু আমি অস্বীকার করবো না। যেমন আপনি যদি বলেন যে ঢাকা কারাগারে মনে করুন যে মাদকের ব্যবসা হয় কিনা, আমি আপনাকে বলবো এটা রমরমা ব্যবসা হচ্ছে আপনার কারাগারের ভিতরে মাদকের ব্যবসা, রমরমা ব্যবসা। যে ইয়াবা ট্যাবলেট বাইরে যেখানে দাম হচ্ছে 500 টাকা, কারাগারের ভিতরে সেই ইয়াবা ট্যাবলেটের দাম হচ্ছে 700 টাকা করে পিস, এবং এটা প্রতিদিন বিক্রি হচ্ছে ওখানে। তো এটা তো এখন সবাই জানে, জেলে তাহলে ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না? সুতরাং আমি কিন্তু বলবো যে আমাদের অনেক ক্ষেত্রে কিন্তু এখন ঘাটতি আছে, অনেক সমস্যা কিন্তু আছে। তার ভেতরে এই যে কারাগারের ধারণ ক্ষমতার চাইতে অনেক বেশি কয়েদি আছে, ধারণ ক্ষমতার চাইতে আমি বলবো 4 গুণ 5 গুণ 6 গুণ বেশি কিন্তু আটক করে রাখা হচ্ছে। এখন আপনি যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যদি সুনির্দিষ্ট আপনি যদি নির্দেশ না দেন, আপনি যদি তাদের সতর্ক না করেন, অনেকে রয়েছে যারা কি রাজনৈতিকভাবে অতি উৎসাহী হয়ে যায় সরকারকে সন্তুষ্ট করবার জন্য। তারা কোনো না কোনোভাবে, যে আপনি বিএনপি করেন, আপনি ছাত্র দল করেন, আপনি স্বেচ্ছাসেবক দল করেন, আপনাকে ঢুকাতে পারলেই যেন তারা খুব সরকারের কাছে প্রিয় পাত্র হবে। সুতরাং সমানে যারা বিরোধী দলের রাজনীতি তাদেরকে ধরে আটকে যেখানে পুরে রাখা হচ্ছে, এটা কোনো সভ্য সমাজের আর বিরোধী দল কি করতে পারে না? সবাইকে কি সরকারি দল করতে হবে নাকি? বিরোধী দল করা কি একটা মানুষের অপরাধ নাকি, যদি না আপনি কোনো অপরাধ না করে থাকেন? সুতরাং এরকম আপনি খুব খোঁজ নিয়ে দেখেন যে সমস্ত এমনকি যেখানে আটকা অবস্থায় তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, তারপর তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। এমনও আছে যে তার সর্বোচ্চ শাস্তি হবে 6 মাস, কিন্তু তার 2 বছর ধরে তার মামলা করে। এটাতে আপনি যে কথাটা বলেছেন, আমি যে শুধু আমি গাইবান্ধা আমি পরিদর্শন করেছি কারাগার, এবং গাইবান্ধা কারাগার পরিদর্শন শেষে আমি গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অন্যান্য ম্যাজিস্ট্রেটকে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম, সার্কিট হাজী মনে বলেছি যে এই মেয়েটির কাছে আপনি পেয়েছেন মাত্র 6 বোতল ফেন্সিডিল, ওর আপনার এই হচ্ছে আপনার মাত্র 2 মাসের জেল হবে যদি আপনি জেলও দেন, সে আছে হচ্ছে 1.5 বছর ধরে। এটা কোন ধরনের বিচার? এবং আমি বলে এসেছি যতজন রয়েছে এরকম প্রত্যেককে আপনার এক্ষুনি জামিন দিয়ে দিয়ে ছেড়ে দিতে হবে, এবং আমাকে কথা দিয়েছে যে স্যার আমরা আগামীকাল সবাইকে জামিনের ব্যবস্থা করে দেবো। এখন এটার জন্য তো কেন মানবাধিকার কমিশনকে গিয়ে কথাটা বলতে হবে? আর সব জায়গায় তো মানবাধিকার কমিশন এটা করতে সম্ভব নয় তো, এটা তো বিচার বিভাগের ভিতর থেকে আসার কথা।
মাননীয় প্রধান বিচারপতি তো এগুলো নির্দেশ দিয়ে দেওয়ার কথা। এবং তাহলে তো অনেক কিছুই আপনি দেখবেন যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আপনাকে সেই 2005 সালে, আজকে 2014। এই মৃত্যুদণ্ড হবে কি হবে না, নিশ্চিত করবেন কি করবেন না, এইটা শুনে এখন পর্যন্ত আপনার আপিল বিভাগে হচ্ছে না। এই 9 বছর ধরে, এই 9 বছর ধরে একটা কন্ডেমড সেলে একজন মানুষকে আপনি রেখেছেন। আমি ধরে নিচ্ছি যে মনে করুন যে সে আসামি, সে প্রকৃত দোষী। যদি সে প্রকৃত দোষী হয়ে থাকে তাহলে 9 বছর ধরে তাকে ঝুলিয়ে রাখার এই অধিকার রাষ্ট্রকে কে দিয়েছে? আপনি যদি তাকে মৃত্যুদণ্ড দিতে চান, আপনি তাড়াতাড়ি সবকিছু করে প্রক্রিয়া করে আপনি তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিন, কিন্তু প্রতি ক্ষণে ক্ষণে তাকে হত্যা করা এই অধিকার তো রাষ্ট্র, মানে কোনো আইন, কোনো সভ্যতা, কোনো রাষ্ট্রকে, কোনো সরকারকে দেয়নি। যেরকম আছে আরেকটা জিনিস, যে হরতাল অবরোধে যে মানুষ যেভাবে হত্যা মানে পুরায় মারা হয় বা যেভাবে হয়, এটাও তো মানবাধিকার লঙ্ঘন বলে মনে করি। এটা তো কোনো ওভাবে, কিন্তু এটা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে ওই দৃষ্টিকোণ থেকে যে এটা হচ্ছে কিন্তু প্রাথমিকভাবে হচ্ছে অপরাধ এবং জঘন্যতম ফৌজদারি অপরাধ। কিন্তু মানবাধিকার লঙ্ঘন এটাই আমরা ওইভাবে বলি যে যেহেতু রাষ্ট্র তুমি এটা প্রতিহত করতে পারো নি, সেই হেতু রাষ্ট্র তুমি দায়ী মানবাধিকার লঙ্ঘন। সেই হিসেবে আমরা এগুলোকে ঘুরিয়ে বলেছি মানবাধিকারের লঙ্ঘন। এগুলো কিন্তু সরাসরিভাবে মানবাধিকার লঙ্ঘন নয়, তবে এটা অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির পরিচায়ক। এবং যখন একটি সমাজে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে তখনই কিন্তু মানবাধিকার পরিস্থিতি হুমকির মুখে পড়ে। এটা হচ্ছে সেই তারই একটি উদাহরণ যে আমাদের এই হরতাল। এবং এগুলো তো অবশ্যই কোনো গ্রহণযোগ্য নয় একটি সমাজে। যার জন্য কিন্তু জাতীয় মানবাধিকার কমিশন থেকে আমরা বারবার বলেছি যে প্রয়োজন হলে রাষ্ট্রকে শক্তি প্রয়োগ করতে হবে, কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। স্যার আরেকটা জিনিস হলো, আপনি তো একজন আইনের শিক্ষক, সেই হিসেবে জানেন আমাদের যে জুডিশিয়ারি আছে এটা তো আলাদা করা হয়েছে, কিন্তু আসলে তো তারা স্বাধীন না, কারণ তাদের তো এখনো প্রমোশন সবকিছু আইনের লোক, প্রমোশন সবই আছে। আপনি সবকিছুই আপনি করে দিলেন, আপনি সবই তাদেরকে সুপ্রিম কোর্ট হাতে দিয়ে দিলেন। আমি এটা বলি কি যে শুনে স্বাধীনতার ব্যাপারটা হচ্ছে আপনার নিজের, কিন্তু আইন দিয়ে কিন্তু স্বাধীনতা নিশ্চিত করা যায় না। আপনি জুডিশিয়ারিকে আপনি পৃথক করেছেন, এটা পৃথকীকরণ, কিন্তু স্বাধীনতাটা পৃথকীকরণ। আপনি যে সম্পূর্ণভাবে পৃথকীকরণ করেছেন কিনা সেটা অন্য ব্যাপার, হয়তো বা সম্পূর্ণভাবে পৃথকীকরণ হয়নি, কিন্তু যতটুকু আছে এর মধ্যে কি আপনি স্বাধীনভাবে বিচারকাজ পরিচালনা করতে পারেন না? আমি যদি চিন্তা করি বিচারক হিসেবে যে আমি যদি একে এখন জেল দিই বা ছাড়া না দিই, আমি যদি একে এখন জামিন না দিই, তাহলে সঙ্গে সঙ্গে আমাকে পঞ্চগড়ে বদলি করে দেয়া হবে, এবং সেই ভয়ে আমি তাকে জামিন দিচ্ছি। তাহলে কি আমাকে কোন আইন আমাকে বলেছে না তুমি তাকে জামিন দিতে বাধ্য বা জামিন না দিতে বাধ্য? অর্থাৎ আমি আমার নিজের কাছে আমি নিজেকে শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছি। তা আপনি নিজেকে যদি পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে রাখেন, আপনাকে কে স্বাধীন করে দেবে? এটা শুধুমাত্র কিন্তু অন্যকে গালি দেওয়াটা নয়, আমার নিজের দিকেও তাকাতে হবে যে আমি আসলে স্বাধীন হতে চাই কিনা। আমি স্বাধীন হতে হলে স্বাধীনতার একটা মূল্য আছে। সেই মূল্যটা হচ্ছে যে তুমি আমাকে যদি বলো যে আজকে আমি তোমাকে পাঠিয়ে দেবো, আরেকখানে তোমাকে বদলি করে দেবো, আমাকে প্রস্তুত থাকতে হবে। হ্যাঁ, আমি প্রস্তুত। আপনি যদি এখন মনে করুন প্রত্যেকটা জুডিশিয়াল অফিসার যদি প্রস্তুত থাকে যে আমরা কোনো অন্যায়, কোনো তদবির আমরা শুনবো না, আমরা আইন অনুযায়ী আমাদের কাজ করে যাব শুধুমাত্র, তাহলে কদিন টিকবে আপনার এই চাপ দেওয়ার ব্যবস্থা? তাতে এমনিতে চাপ দেওয়ার বন্ধ হয়ে যায়। কিন্তু আমি ফেভার চাই। আমি আপনার কথা শুনে আপনি হয়তো নির্বাহী, আপনার ক্ষমতা আছে, আমি আপনার কথা শুনছি কেন? আমি ঢাকায় থাকতে চাই, আমি ঢাকার আশেপাশে থাকতে চাই, আমি বড় শহরে থাকতে চাই, তাহলে তো হবেই এরকম। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে স্বাধীনতা আমাদের অনেকদিন হয়ে গেছে। এই স্বাধীনতা এত বছর পর কোনো দেশই নিচে, মানে আমাদের মধ্যে তো নিচের পর্যায়ে নেই, সবাই উপর দিকে যাচ্ছে। আমাদের পাশাপাশি যে ভারত পেয়ে গেছে, বিশেষ করে তাদের জুডিশিয়ারি অনেক স্ট্রং। আমরা দেখতে পাচ্ছি যে অনেক শক্তিশালী লোকও তাদের এই মানে কারাদণ্ডের যে ইনফোর্স করে এটা থেকে বাঁচেন, যেমন সঞ্জয় দত্ত বলেন, যারা আসলে সবাই হয়ে যায়, কিন্তু বাংলাদেশে সেটা কখনোই হয় না, শক্তিশালীরা কখনোই হয় না। এবং কয়েকদিন আগে দেখলাম বিপ্লব নামে একটা লোক ছিল, তাকে ফাঁসির কাছে থেকে রাষ্ট্রপতির রয়্যাল প্রেরোগেটিভের যে পাওয়ার আছে সেটা মাফ করে দিয়েছেন। আপনি কি হবে? দেখুন, মানে একজন রাষ্ট্রপতি, যিনি রাষ্ট্রের প্রধান ব্যক্তি, পৃথিবীর সব দেশেই কিন্তু এই একটা আমি বলবো যে অধিকার বলেন, প্রিভিলেজ বলেন, সেটি কিন্তু সাধারণত রাষ্ট্রপ্রধানের দেয়া হয়ে থাকে। এবং তবে একই সঙ্গে কিন্তু আমরা জানি যে পৃথিবীর সবখানি রাষ্ট্রপ্রধানের ক্ষমতাটি কিন্তু প্রয়োগ করেন অনেক তার সুবিবেচনার প্রসূত হয়ে এই কাজটি করবে, এবং এটা কিন্তু সবসময় আমরা প্রত্যাশা করি। এখন হয় কি যে একটি কাকে আপনি ক্ষমা প্রদর্শন করছেন বা ছেড়ে দিচ্ছেন, এটা আপনার কাছে যেভাবে নথিপত্র পেশ করা হবে তারই ভিত্তিতে কিন্তু রাষ্ট্র সিদ্ধান্ত নেন।
রাষ্ট্রপ্রধানের পক্ষে তো আপনার ওই ক থেকে একদম চন্দ্রবিন্দু পর্যন্ত সব বৃত্তান্ত পড়ে শুনে তারপর সিদ্ধান্ত নেওয়ার সময়ও নেই এবং সেটা সম্ভব নয়। সুতরাং রাষ্ট্রপ্রধানকে যদি কেউ বিপথে পরিচালনা করেন, সমগ্র এবং সম্পূর্ণ তথ্য যদি তাকে না দেয়া হয়, তাহলে কিন্তু উনি ওনার বিবেচনা সেভাবে প্রয়োগ করতে পারেন বলে কিন্তু মনে হয় না। সেইভাবে যদি কোনো কিছু ঘটে থাকে সেটা কিন্তু বড়ই অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত। এটা রাষ্ট্রপতি পদটিকে কিন্তু অবমাননা করা হয় ভিন্নভাবে। সেটা কেউ করবেন না, এটা কিন্তু আমরা প্রত্যাশা করি। স্যার একটা লাস্ট কোশ্চেন, স্যার এত সমস্যা আমাদের বাংলাদেশে, তারপর আপনারা কেমন দিনের একটা অপেক্ষায় আছেন? মানবাধিকার কমিশনটা কোথায় নিয়ে যেতে চান, কেমন একটা বাংলাদেশ দেখেন? আমরা কিন্তু মানে জাতীয় মানবাধিকার কমিশন আমাদের কিন্তু একটি মাত্র আমরা বলি যে আমাদের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে যে এমন একটি রাষ্ট্র, এমন একটি সমাজ তৈরি করা যেখানে মানবাধিকার কৃষ্টি প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ মানুষের মর্যাদা এটা সবচেয়ে বড় মূল্য বোধ হিসেবে আমাদের ভিতরে বিরাজ করবে। এসে মানুষ সেখানে তার অর্থ নয়, বৃত্ত নয়, তার পারিবারিক মর্যাদা নয়, কোনো এলাকা নয়, তার পেশা নয়, তার ধর্ম নয়, শুধুমাত্র একজন মানুষ, বাংলাদেশের নাগরিক, এটি যথেষ্ট তাকে মর্যাদা সম্পন্ন জীবনযাপন করবার জন্য। সেই জায়গাটিতে আমরা পৌঁছতে চাই। আমরাও চাই, পারবো। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ভালো লাগলো আসলে স্যার।